আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলছে মধু মাস, আম, কাঁঠাল, লিচু, জাম মানে বিভিন্ন রকমের ফলের মাস। তো লিচুর সিজন, লিচু আর জামের সিজন খুব অল্প সময় থাকে। এখন আমের সিজন চলতেছে। আম একটার পরে একটা পাওয়া যাচ্ছে। তো এতগুলো আম দেখতে পাচ্ছেন, পুরা এক কার্টন আম। এইখানে হচ্ছে 3 রকমের আম আছে, হাড়িভাঙা, আরও 2 রকমের আম। তো এতগুলো আম পাঠিয়েছে হচ্ছে আমার মামা শ্বশুর সেই দিনাজপুর থেকে। প্রত্যেক বছর আমার ভাইয়া পাঠায় এই বড় কার্টন ভরে, কিন্তু এই প্রথম হচ্ছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কেউ এতগুলো আম একসাথে পাঠিয়েছে। দেখে তো আমার মনটা ভালো হয়ে গেছে। মনটা ভালো এমনিতেই ছিল, তারপরেও খুশি হয়ে গেছি আর কি। আর স্পেশালি আমি আমার মামা শ্বশুরকে অনেক পছন্দ করি। মামা শ্বশুরের সাথে আমার মিলে ভালো কি, মামা শ্বশুর হচ্ছে মুখের উপর উচিত কথা পটর পটর বলে ফেলে, আমিও ওই রকমই আর কি। সেজন্য মামা শ্বশুরকে আমি খুব পছন্দ করি। তো মামা এতগুলো আম পাঠিয়েছে, পছন্দের পরিমাণ আরও বেড়ে গেছে। প্রত্যেক বছর তো বাপের বাড়ির পক্ষ থেকে পাঠায়, এবার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কেউ এতগুলো আম পাঠিয়েছে। যদিও আয়েশের বাবা প্রত্যেক বছরই নিজে অর্ডার করে নিয়ে কিনে আনে, কারো জন্য তো আর অপেক্ষা করে না। তারপরও কেউ পাঠালে সেটার মজাই আলাদা। তো যাই হোক, এত আনন্দের মধ্যে দুঃখের বিষয় হচ্ছে যে আমার বুয়া সেই যে ঈদের দিন গেছে, এখন পর্যন্ত তার কোনো খবর নাই। সব অফিস আদালতের ছুটি শেষ হয়, কিন্তু বুয়াদের ছুটি শেষ হয় না। সেই দুঃখে দেখেন আমার ছোট্ট পিচ্চি বাচ্চাটা ঘর ঝাড়ু দিচ্ছে। দেখেন এই কষ্ট কোথায় রাখি, সে আমাকে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর এই বুয়ার যন্ত্রণায় প্রত্যেক বছর কুরবানির ঈদে এরকম করে। এর আগে একটা বুয়া ছিল, প্রায় অনেক দিন ছিল আমার এখানে। এই কুরবানির ঈদে গেল, যাওয়ার পরে বাড়ি থেকে আর আসার খবর নাই। এইবারও এই বুয়াটাও দেখতেছি, এই যে গেছে পুরা, তো ঈদের দিন জাস্ট ঘরটা মুছে টিয়ে বালতি টালতিগুলো ধুয়ে তারপর মাংস টাংস নিয়ে যে গেছে, ওর চেহারা এরপর থেকে আমি আর দেখিই নাই। ফোন দেই, ফোন ধরে না। মেজাজটা এত খারাপ হচ্ছে, মানে আর 2 দিন দেখবো, তারপরে হচ্ছে বুয়া চেঞ্জ করে ফেলবো। নতুন বুয়া রাখি না কেন, এই নতুন বুয়া রাখলে আবার নিজে ধরে ধরে কাজ শিখাও, এটা মানে এটা এক্সট্রা একটা প্যারা। সেই জন্য অপেক্ষা করতেছি। তবে 2 দিন পরে না আসলে আমি আবার নতুন বুয়া রেখে নিব। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী সোনাটা ঘর ঝাড়ু দিচ্ছে। আসলে হয়েছে কি, আমি রান্না করতে যাব, কিন্তু সে বলতেছে গোসল করবে। তা আমি বলতেছি না বাবা, ঘর ঝাড়ু না দিয়ে গোসল করা যাবে না, কারণ গোসল করে বের হলে ঘর ময়লা হয়, মানে ভিজা হয় আর কি। তো সে না গোসল করবেই, কান্নাকাটি। তো এখন আর কী করা, তার গোসল করার উদ্দেশ্য হচ্ছে সে গোসল করে টিভি দেখবে। তো সেই জন্য আমি বললাম না, ঘর ঝাড়ু দিয়ে নেই, আমি আগে রান্না করি, তারপর ঘর ঝাড়ু দিই, তারপর গোসল কর। সেই জন্য সে নিজেই ঘর ঝাড়ু দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি চাই সে কিছু কিছু কাজ শিখুক। ছেলে মানুষের কিছু কাজ জানা দরকার আছে, যাতে সে লাইফ পার্টনারকে অন্তত হেল্প করতে পারে। আর এদিকে আমি রান্না করতেছি হচ্ছে খাসির কলিজা। এটা আমার খুবই অপছন্দের একটা জিনিস। আর পছন্দের জিনিস এই যে মাসকলাইর ডাল রান্না করে রেখেছি, এটা আমার পছন্দের। কিন্তু এখন খাসির কলিজা রান্না করতেছি। খাসির মাংস, খাসির কলিজা, খাসির সব কিছুই আমার অপছন্দ, আমার গন্ধ লাগে। কিন্তু অপছন্দ হলে কী হবে, আইসা বাবা আবার খাসির মাংস, খাসির সব কিছুই পছন্দ করে। তো খাবো ঠিকই, কিন্তু খুব পছন্দ করে খাবো না আর কি। আমার কাছে কেন জানি মনে হয় খাসি নামটা শুনলেই গন্ধ গন্ধ লাগে আর কি। যদিও গন্ধ রান্নার পরে আর তেমন গন্ধ থাকে না, কিন্তু এটা আমার মনের থেকে বের হয় যে মনে হয় গন্ধ লাগতেছে। তো কিন্তু অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা করতেছি, একেবারে অনেক কষিয়ে, কয়েকবার কষিয়েছি। তারপর হচ্ছে লেবু টেবু দিয়ে একেবারে টক দই, একটু হালকা টক দইও দিয়েছি। সব কিছু মিলিয়ে রান্না করতেছি। গন্ধ তো লাগবেই না, তারপরেও এটা আমার মানসিক সমস্যা আর কি, মনে হচ্ছে গন্ধ লাগবে। আর এদিকে হচ্ছে একটু সবজি খাওয়া দরকার। এই ঈদের মধ্যে মাংস টাংস খেয়ে তো বিরক্ত, জন্য মিষ্টি কুমড়া রান্না করতেছি। আর ওই যে গোসল ভদ্রলোক গরজারও দিয়ে দিল আমাকে, তো আমি কি করবো, বাধ্য হয়ে গোসল করিয়ে দিলাম। তো তারপর দৌড়ে গেল টিভি দেখবে। আমি বললাম না বাবা, একটু খেলো, তারপর টিভি দরকার, সকালে টিভি দেখার দরকার নেই। স্কুলে নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে আমি ওই কানের যন্ত্রণায় ভুগতেছি। কয়েকদিন সেরে যায়, আবার শুরু হয় যন্ত্রণা, এরকম আর কি। তো কানের এই সমস্যা, আবার এইদিকে বুয়া নাই, সব কিছু মানে কাজ টাজ একদম পরিষ্কার করতে করতে আমার 2টা বেজে যায়। এখন কী করে, এই জন্য আর স্কুলে যাচ্ছি না। আর এই যে চাল এনে রেখেছে 2টা বড় বড় বস্তা, মানে 25 কেজির চালের বস্তা 2টা এনে রেখেছে। তো আমার কথা হচ্ছে একটা আনলে আমাদের 2 মাস চলে যায়, সে 2টা একসাথে এনেছে।
তো বেশি দিন চাল থাকলে না পোকা পোকা হয়ে যায়, কেমন একটা কালো পোকা হয়ে যায় আর কি। তো সবসময় আমরা ওই নাজিরশার প্রিমিয়ামটা খাই, এই যে এই কালারেরটা, কিন্তু এবার হচ্ছে এনেছে কাটারি ভোগও এনেছে। তো কাটারি ভোগটা চালটাও ভালো, সুন্দর একটু স্মেল থাকে। আর এবার পরে জিজ্ঞেস করার পর ও বলে যে ওই যে আমার চাচা শ্বশুর যেহেতু অসুস্থ, উনি আমার বাসায় থেকেই হচ্ছে অপারেশন করবে, তো উনি অপারেশন করলে হচ্ছে আত্মীয় স্বজনরা আসবে ওনাকে দেখতে, সব তো আমার বাসায় আসবে, তো মেহমানের একটা ধাক্কা যাবে আর কি। তো সেই জন্য বলতেছে যে 2টা বস্তা একসাথে এনেছে, যে লাগতে পারে থাকুক। তো পরে আমি চিন্তা করলাম হ্যাঁ আসলেই তো লাগতে পারে থাকুক, কিন্তু রাখার সমস্যা আমার বাসায়। মানে আমার বাসা তো টিপটাপ থাকতে হবে মোটামুটি, মানে যতটুকুই আছে তার মধ্যে সব কিছু একেবারে গুছানো টিপটাপ থাকতে হবে। তো এর মধ্যে যদি ওই চালের বস্তা পড়ে থাকে কেমন দেখা যায় না, তো জায়গা নাই, সেই জন্য আমি বিরক্ত হয়ে যাই, একসাথে এতগুলো আনার দরকার নেই। তো যাই হোক, আয়েশের খাওয়া শেষ, আমার ওই দিকে কাজ শেষ, আমি এখন গোসলে যাব। তো গোসলে যাওয়ার আগে চিন্তা করলাম কি, মামা শ্বশুর পাঠিয়েছে তো মজার আম, না খেলে কি হয়। তো আমি হচ্ছে আমগুলো কেটে রেখেছি আর আয়েশের জন্য এখন দিয়ে যাচ্ছি, আয়েশ খাবে, এই ফাঁকে আমি গোসল করে আসব। গোসল করে এসে হচ্ছে আমি বসে বসে আম খাবো। আর আয়াসের একটা মজার কথা বলি আপনাদের সাথে, সে হচ্ছে স্লিপলেস টি শার্ট পরতে চায় না। গরমের দিনে তো আমি ওকে ছোটো সময় থেকে স্লিপলেসই পরাই, কিন্তু ও এখন একটু লায়ক হয়েছে তো বুঝে, সে বলে কি আমি ছোটোটা পরবো না, মানে হাতা কাটা পরবে না, সে বড়োটা পরবে। এজন্য কান্নাকাটি করে হচ্ছে টি শার্ট খুলে ফেলছে, আমাকে বলে বড় টি শার্ট দাও, বড় মানে হাতাওয়ালা টি শার্ট দিতে আর কি। তো আমিও বলছি না এখন দিব না, সেজন্য হচ্ছে খালি গায়েই বসে আছে। নর্মালি সে খালি গায়ে থাকতে চায় না, আমিও রাখি না খালি গায়ে। আর এই যে দেখেন কাঁঠাল বাড়ি থেকে পাঠিয়েছে, আমি আবার শক্ত কাঁঠাল পছন্দ করি, এর আগে যেটা পাঠিয়েছে সেটা খুব নরম ছিল। তো আব্বাকে বলছে আব্বা শক্ত কাঁঠাল, মানে শক্ত কাঁঠাল মানে ওই কাঁঠালটা একটু কচকচ করবে এরকম আর কি। তো এটা পাঠালো, কিন্তু এটা পাকার কোনো নামগন্ধ নাই, রেখে দিছি। আর এইদিকে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া থেকে বিচিগুলো রেখেছি, আর এসে বাবা আবার এগুলো ভেজে খেতে পছন্দ করে, কিন্তু অল্প তো ওই জন্য সাইডে রেখে দিয়েছি, বেশি হলে বেজে দিতাম সাথে সাথে। আর এই কাঁঠাল কবে পাকবে আমি জানি না, আর জানি না ভিতরে শক্ত হবে কি না। তো যাই হোক, এদিক দিয়ে ভাত রান্না করেও আমি গোসল করে চলে আসলাম, এই যে আমি গোসল করে চলে আসলাম। আর আমার হচ্ছে গোসল করার পরে সবচেয়ে বেশি গরম লাগে, খাবার পরে গোসল করার পরে। মানুষ বলে কি, অনেকেই শুনেছি আমি যে গোসল করে আসলে শরীরটা ঠান্ডা থাকে, শান্তি লাগে আর কি, গরম লাগে না, কিন্তু আমার গোসল করে বের হলেই সবচেয়ে বেশি গরম লাগে। এটা কি আমারই এরকম উল্টাপাল্টা স্বভাব না কি আরও কারো আছে জানি না। আর ওই যে আমার ছেলে খালি গায়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, তার যে জেদ, মানে সে বলছে বড় টি শার্ট পরবে, হাতাওয়ালা টি শার্ট পরবে, আমি সেটা দিই নেই, সে টি শার্ট খুলে ফেলছে। আর আমারও কি কম জেদ, আমি তো তার মা, আমার তো জেদ থাকতেই হবে। আমিও বলছি তুই খালি গায়ে থাক, আমি তোর টি শার্ট দিব না। তো ও খালি গায়ে থাকতে চায় না, কিন্তু এখন জেদ ধরে খালি গায়ে আছে আর কি। যাই হোক, কাজকর্ম শেষ করে যখন একদম গোসল টোসল করে বসি, তখন যে কি শান্তি লাগে, মনে হয় যে যাক ডিউটি শেষ করে আসছি। বুয়া তো কোনো খোঁজখবর নাই, বুয়ার ফোন দেই, ফোনের পর ফোন দেই, ফোন ধরে না। মানুষ তো ফোন ধরে বলে যে না আজকে আসবো না, কালকে আসবো, কালকে আসবো না, পরে আসবো, সেইটাও বলে না। আমি এখন চিন্তা করছি 2-1 দিনের মধ্যে আমার নতুন বুয়া ঠিক করতে হবে, কারণ আমার বাসায় রুগীর গেস্ট সব কিছু থাকবে। তো দেখা যাবে যে আমি একা আর কুলে উঠতে পারবো না। তাছাড়া আমার কানের প্রবলেমটাও সারতেছে না, যন্ত্রণা করে কান, সব কিছু মিলিয়ে আসলে হইতেছে না আর কি, বুয়া ছাড়া চলবে না। আর আমটা খুবই মিষ্টি, মনে হচ্ছে যে একেবারে গাছ পাকা আম। হ্যাঁ গাছ পাকাই, মানে যেদিন দিয়েছে এর পরের দিন খাচ্ছি, তো বলা যায় অলমোস্ট গাছ পাকাই। আর আয়েশ তো টিভি দেখতেছে, আমিও আম খেয়ে চুলগুলো শুকিয়ে তারপর হচ্ছে আয়েশকে ভাত খাইয়ে তারপর ছেলেটাকে নিয়ে একটু শুইতে হবে। ছোটটা পড়লে কি হয় না, পচা কাজ হয় না, ছোটটা গরমে ছোটটা পড়তে হয় না, ঠান্ডাটা বড়টা করতে হয়, এসিটা বড়টা করতে হয়, এই যে বড়টা করছে এই যে। আচ্ছা ঠিক আছে, এসি যখন থাকবে তখন তুমি বড়টা পরবা, কিন্তু অন্য সময় ছোটটা পড়তে হয়, মানে হাতা কাটা গেঞ্জি পরতে হয়, ঠিক আছে? আচ্ছা শোক, হাতা কাটা গেঞ্জি পরতে চায় না। আর এই তো এখন হচ্ছে মাগরিবের নামাজের পর, দুপুরবেলা তো আমার সাথে একটু জোর করে ঘুম পাড়ালাম, সবসময় ঘুমাইতে চায় না, মাঝে মাঝে জোর করলে ঘুমায়। তো নামাজের পর হচ্ছে আমি ওকে একটু পড়তে বসালাম, সে কোনোভাবেই পড়তে রাজি না,
তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি এক্সাম দাও। তো ওই যে মাদ্রাসায় যে পরীক্ষা হয়েছে পরীক্ষার কোশ্চেন পেপার আমি রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়েই বললাম যে এক্সাম দাও। তো সে সুন্দর মতো 1 থেকে 10 পর্যন্ত এক্সাম দিল, কিন্তু হচ্ছে একটা পেজের মধ্যে শেষ করছে। এত বিচ্ছিরি দেখা যাইতেছে। সে যদি সুন্দর করে লিখতো সবগুলোই পারছে, একেবারে সবগুলোই হয়েছে, কিন্তু একটা পেজের মধ্যে করছে বলে এটা সব মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না আর কি। তো আমিও আর খেয়াল করিনি, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমার কানটার জন্য আমি অসুস্থই বলা যায়। তো সেই জন্য আর বসে থাকিনি, আর বসে না থাকার কারণেই সে এই কাজগুলো করছে। তো যাই হোক, পড়ার টেবিলই তো বসেছিল, আর টিভি নিয়ে তো বসেনি। এটাই হচ্ছে আমার মানে ফোকাস ছিল আর কি। সে পড়ার টেবিলে একটু ঘন্টাখানেক বসে থাকুক, তারপরে টিভি দেখুক। তো যাই হোক, এখন হচ্ছে তার পরীক্ষা তো শেষ, সে এখন টিভি দেখতে যাবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার বুয়াটা যাতে তাড়াতাড়ি চলে আসে, আর আমার কানের প্রবলেমটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।